হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা খুবই খুশি হবে এটা জেনে যে এই ক্লাসটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে সর্বশেষ ক্লাস। শুনতে অবাক লাগলেও ব্যাপারটা সত্যি। আসলে এই চ্যাপ্টারটা এত ছোট, আমি কোন কারণে যে 7টি অংশে ভাগ করেছি আমি নিজেও জানি না, হয়তো 3-4টে করলেও হয়ে যেত। কারণ কি যে ইন্ট্রোডাকশন একটা ক্লাস, 3টে আমি দিলাম কি বলে ইন্স্যুরেন্সের ওপর, একটা ট্যুরিজমের উপর, তারপরে 4টা যে মেজর টপিক বাকি আছে। আমরা যে ম্যাপে 7টা টপিক বলেছিলাম, তো 4টাতে আমি একটা টপিকের মধ্যে একটা ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। এবার কারণ কি আমি পড়ে দেখলাম যে পেজগুলো অনেকগুলো বেশি দেওয়া থাকলেও 5টা পেজের মধ্যে কী যে লেখা আছে সেরকম কিছুই আমি খুঁজে পেলাম না। এর জন্য অল্প কিছুর মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। অল্প একটা মানে কি যে এক একটার মধ্যে শুধুমাত্র 2020-21 অর্থবর্ষের ইকোনমিক সার্ভে দেওয়া আছে, তো ওগুলো ব্যাঙও লাগবে না আমাদের। তো এবার বাকি রইলো যা, এবার সেগুলোই বলতে হচ্ছে নেহাত। আচ্ছা, প্রথমে আসি আমাদের চতুর্থ মেজর টপিক, সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট সার্ভিস। ঠিক আছে, কি বললাম? আইটি বিপিএম সার্ভিস। আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, আর হচ্ছে বিজনেস অপারেশন ম্যানেজমেন্ট সার্ভিস। তো এই সেক্টরটার মধ্যে কিন্তু বা এই সার্ভিসের আন্ডারে কিন্তু 5টা কিন্তু মেজর মানে সাব স্কিম মানে সাব সেক্টর সেক্টর আছে। কি কি? আইটি সার্ভিস সেক্টর, বিজনেস অপারেশন ম্যানেজমেন্ট সেক্টর, হার্ডওয়্যার সেক্টর, সফটওয়্যার সেক্টর, আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে হার্ডওয়্যার সফটওয়্যার প্রোডাক্টস, তারপর হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রভৃতি। তো এই 5টা সাব সেক্টরের মধ্যে না সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে আইটি সেক্টর। এরই মানে কি যে কন্ট্রিবিউশন না বাকিগুলো থেকে সবচেয়ে বেশি, এবং মোর দেন 50%। ইন্ডিয়ান গভর্নমেন্ট এতটা পোটেনশিয়াল দেখার ফলে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু বেশ কিছু পলিসিও অবলম্বন করেছে, যেমন কি স্টার্ট আপ ইন্ডিয়া করেছে এটাকে তোলার জন্য আইটি সেক্টরটাকে। তারপর ন্যাশনাল যে সফটওয়্যার প্রোডাক্টস পলিসি করেছে, রিমুভাল অফ ইস্যুস রিলেটেড টু অ্যাঞ্জেল ট্যাক্স। আমরা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্সের চ্যাপ্টার পড়েছি, সেখানে অ্যাঞ্জেল ট্যাক্স আমরা পড়েছি কী জিনিস অ্যাঞ্জেল ট্যাক্স। তোমরা যদি না বুঝে থাকো তাহলে সেখান থেকে তোমরা পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আবার ন্যাসকমের মতো একটা প্রতিষ্ঠান, তারা ইন্ডিয়াকে বলেই দিয়েছে যে এরা অলরেডি স্টার্ট আপের দুনিয়াতে পৃথিবীতে 3য় স্থানে অধিকার করেছে। প্রথমে ইউএসএ, তারপর হচ্ছে চায়না। ঠিক আছে, এবার আসি আমরা যে বিপিও স্কিম, ইন্ডিয়ার বিপিও স্কিম। এটা মিনিস্ট্রি অফ আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স করেছে, মানে যে মাইটি। যাতে কি যে এই যে বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট আইটি সেক্টর, এগুলো যেন অপারেশনগুলো ইন্ডিয়াতে যথেষ্ট ভালো হয়, ইন্ডিয়ান ইনসেন্টিভাইজ করা হয়, লোন ভালো করে দেওয়া যায়, বা তোমার হচ্ছে যে ক্রেডিট সিস্টেম যেন ভালো করে দেওয়া যায়। ঠিক আছে, এই ছিল আমাদের এই আইটি বিপিএম সেক্টর। ঠিক আছে, আর সঙ্গে হ্যাঁ আইটি সেক্টরের সঙ্গে একটু কমিউনিকেশন সেক্টর ইনক্লুড করা যাক। কমিউনিকেশন মানে কি? টেলিকমিউনিকেশন, ফোন বা ফোন তোমার হচ্ছে যে কমিউনিকেশন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম টেলিকমিউনিকেশন সেক্টর হচ্ছে কি ইন্ডিয়ার, আর সেকেন্ড লার্জেস্ট ইন্টারনেটের সাবস্ক্রাইবার হচ্ছে কি এই ইন্ডিয়ানরা। ঠিক আছে, ইন্ডিয়াতে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য 100% করে দেওয়া আছে, যত পারো ইনভেস্ট করতে থাকো, কিছু যায় আসে না। ঠিক আছে, আর মানে কি যে এই টেলিকমিউনিকেশন সেক্টরটাকে বা কমিউনিকেশন সেক্টরটাকে আরও বেশি অ্যাডভান্সড করার জন্য না, যে ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, 2022-এ। তো এই ছিল আমাদের আইটি বিপিএম সেক্টর। ঠিক আছে, তো মেজর টপিক 4 নম্বর শেষ হয়ে গেল। এবার আসি আমরা 5 নম্বর টপিক, লজিস্টিক সেক্টর। 5 নম্বর টপিক লজিস্টিক সেক্টর। লজিস্টিক সেক্টরটা এরকম হলো এমন জিনিস যে ধরো তুমি একটা প্রোডাক্ট তৈরি করেছো, তোমার এই প্রোডাক্টটাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে মানে নিয়ে যাওয়া হবে, এবং মাঝখানে মাঝখানে যদি দরকার পড়ে স্টোরেজ করে রাখার জন্য ওয়্যার হাউসে বা হচ্ছে গুদামে একটা স্টোর করে রাখতে হবে। হ্যাঁ, এই হচ্ছে লজিস্টিক সেক্টর। লজিস্টিক সেক্টর হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন আর একটা হচ্ছে ওয়্যার হাউজিং। ট্রান্সপোর্টেশন হচ্ছে কি যে ন্যাশনাল হাইওয়ে আছে, ন্যাশনাল ওয়াটারওয়ে আছে, সিপোর্ট আছে, বিভিন্ন কিছু আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে লজিস্টিক সেক্টর। তো এর মধ্যে আমরা রেলওয়ে, তারপর হচ্ছে কি যে ওয়াটারওয়ে, তারপর রোড ট্রান্সপোর্টস, সিভিল এভিয়েশন, এগুলো আমরা অলরেডি কিন্তু একটা চ্যাপ্টার পড়েছি। আশা করি তোমাদের মনে আছে যে মানে ইনফ্রাস্ট্রাকচার চ্যাপ্টার আমরা পড়ে রেখেছি। ঠিক আছে, তো সেখানে কিছু বলছি না। তো আমি একটা এক্সাম্পল হিসেবে পোর্ট অ্যান্ড শিপিং সার্ভিস নিয়ে আমি বলছি। ইন্ডিয়াতে টোটাল 13টা হচ্ছে কি 13টা তোমার মেজর পোর্ট আছে। হ্যাঁ, নতুন পোর্ট হচ্ছে কি মানে 13 নম্বর মানে কি অনগোয়িং অবশ্য, 12টা কমপ্লিট আর একটা অনগোয়িং প্রায় শেষের দিকে, মানে অ্যাপ্রুভাল পেয়ে গেছে 2020-এ, এখনও চলছে, অনগোয়িং কাজ চলছে। তো মহারাষ্ট্রের হচ্ছে কি ভা
ভাদাভান, ভাদাভান মহারাষ্ট্রের 13 নম্বর মেজর পোর্ট। ওকে, তো এই কোনো একটা পোর্টের যে এফিসিয়েন্সি, কাজ কতটুকু স্পিডে করছে না করছে, সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা করে ট্যাটের উপর বা টার্ন অ্যারাউন্ড টাইম, এটার উপর। কোনো একটা পোর্টের এফিসিয়েন্সি নির্ভর করে ট্যাটের উপর। এই একটা মানে ইন্ডেক্স বলা চলে। টার্ন টার্ন অ্যারাউন্ড টাইম মানে যখন হচ্ছে গিয়ে ডিপার্চার করলো, ডিপার্চার থেকে অ্যারাইভাল, এক পোর্ট থেকে আরেক পোর্টের ডিপার্চার থেকে অ্যারাইভাল পর্যন্ত কোনো একটা নির্দিষ্ট জায়গা ধরে নেওয়া আর কি, পোর্ট পর্যন্ত যাওয়ার জন্য কতক্ষণ টাইম লাগছে তার উপর। টাইম যদি বেশি লাগে তার মানে এফিসিয়েন্সি কম, টাইম যদি কম লাগে তাহলে এফিসিয়েন্সি বেশি। তো টার্ন অ্যারাউন্ড টাইমের হিসেবে ইন্ডিয়ার সবচেয়ে পিছনে, মানে সবচেয়ে বেশি টার্ন অ্যারাউন্ড টাইম এবং সবচেয়ে কম এফিসিয়েন্সির পোর্ট হচ্ছে কি কলকাতা পোর্ট। আর সবচেয়ে বেশি মানে কি যে মানে কম টার্ন অ্যারাউন্ড টাইম বা সবচেয়ে এফেক্টিভ পোর্ট হচ্ছে কি যে কি বলে, প্যারাদ্বীপের পোর্ট দেখলাম কিনা আমি, যাকে কোচিন পোর্ট, সরি কোচিন পোর্ট হচ্ছে কি যে মনে রাখবে কলকাতা হচ্ছে সবচেয়ে কি বলে লো এফিসিয়েন্সি পোর্ট, আর কোচিন পোর্ট হচ্ছে সবচেয়ে হাই এফিসিয়েন্সি পোর্ট। ঠিক আছে, এবার আসি আমরা স্পেস সেক্টর। স্পেস মানে এটা কি আমাদের, এটা আমাদের ষষ্ঠ টপিক। ওকে, তার মানে এরপরের টপিকটাই হচ্ছে লাস্ট টপিক। আচ্ছা, স্পেস সেক্টরের মধ্যে তো আমরা জানি যে ইসরো আছে, স্যাটেলাইট কমিউনিকেশন থেকে শুরু করে আর্থ অবজারভেশন, নেভিগেশন সিস্টেম, গাগান, নাভিক, এগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি। তারপর প্রাইভেট ইনভেস্টমেন্ট ভালোই চলছে, মানে কি যে ইসরোতে, স্পেসে, ও মানে কি এখানে এই সব সেক্টরে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলস মানে কি তৈরি করা হয়, স্যাটেলাইট ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যাসেম্বলি করা হয়, তারপর প্রোডাকশন অফ কম্পোজিট ম্যাটেরিয়াল করা হয়, প্রোডাকশন অফ সলিড লিকুইড ক্রায়োজেনিক অ্যান্ড সেমি ক্রায়োজেনিক প্রোপেলেন্ট তৈরি করা হয়। এই সব কিছু হচ্ছে মানে নিয়েই হচ্ছে স্পেস সেক্টর। ঠিক আছে, ওকে, শেষ হয়ে গেল। কিছুই নেই সেরকম ইনফরমেশনে, তোমরা অলরেডি জানো এইসব জিনিস, তো এগুলো চাকরি পরীক্ষা সেরকম কিছু আসবে না। তো যা আসবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে। এবার আমাদের লাস্ট টপিক হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর। রিয়েল এস্টেট সেক্টর হচ্ছে কি অলরেডি কোনো একটা ল্যান্ডের উপর কোনো একটা আর্টিফিশিয়ালি বা প্রাকৃতিকভাবে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আছে, বিল্ডিং হোক, কনস্ট্রাকশন হোক, মানে তারপর তোমার হচ্ছে যে ব্রিজ হোক না কেন, এইগুলো নিয়েই হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর। তো 2016 সালে রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট আসে মার্কেটে। ঠিক আছে, তো চলো এই অ্যাক্টে কী বলা আছে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে কি যে কোনো একটা রিয়েল এস্টেটের সেক্টর যদি আমি ডাটাবেস মানে কি তৈরি করি, মানে রিয়েল এস্টেট যদি তৈরি করতে যাই, তাহলে সেখানে রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি এবং ডাটাবেস তৈরি করা, যাতে কি না গভর্নমেন্টে সেই ডাটা দেখে পরিষ্কারভাবে আইডিয়া পেয়ে যায় তুমি কি করতে যাচ্ছ বা কি করছো। প্রোটেকশন হচ্ছে কি প্রোমোটারদের যেমন প্রোটেকশনের ব্যবস্থা করা আছে, বাইয়ার যারা কিনছে তাদের প্রোটেকশন, রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে তাদের প্রোটেকশনের কথা বলা আছে। ঠিক আছে, তারপর যে মানে ডেভেলপমেন্ট অফ সাস্টেনেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল হাউজিং, সাস্টেনেবলভাবে হাউজিং তৈরি করতে হবে। তারপর যে গভর্নমেন্ট যা যা মানে কি যে অর্ডার করেছে কোনো রিয়েল এস্টেট কোম্পানি চালানোর জন্য, যা যা আম, মানে কমপ্লিট করতে হবে, যেসব কাগজপত্র বা যেসব অনুমতি কমপ্লিট করতে হবে, কমপ্লায়েন্স যা আছে সেগুলোকে যা আছে সেগুলোকে পূরণ করতে হবে, সেই কথাও বলা আছে। সেগুলো রুলস অ্যান্ড রেগুলেশনও কিন্তু দেওয়া আছে যে তোমাকে এইটুকু যে অনুমতি নিতেই হবে, এই কাগজপত্র তোমাকে তৈরি করতেই হবে। ঠিক আছে, তারপর রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, মানে কোনো একটা ডিসপুট যদি হয় তবে সেটাকে রিজলিউট করার জন্য বা সমাধান বার করার জন্য এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এবার আসি আমরা ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন, তো বুঝতেই পারলে। ডিপোজিটস 70% এই রিয়েল এস্টেট থেকে যে আসা ফান্ডটা, যে রিয়েল এস্টেট তৈরি করার যে ফান্ডটা, সেটা ব্যাংকে রাখতে হবে, নির্দিষ্ট ব্যাংকে এবং নির্দিষ্ট পরিমাণে রাখতে হবে। ঠিক আছে, লায়াবিলিটি ডিফেক্ট থাকলে 5 বছর অন্তর অন্তর সেটাকে ঠিক করতে হবে সেই রিয়েল এস্টেটের। এবার আসি আমরা যে পেনাল ইন্টারেস্ট পে ইন কেস অফ ডিফল্ট, যদি ডিফল্ট করো রিয়েল এস্টেটের সময়, খারাপ যদি হয়, তাহলে সেটাকে তোমাকে ইন্টারেস্ট সমেত তোমাকে ফেরত দিতে হবে। তারপর কি বলবো, পানিশমেন্ট, যদি ফ্রডলেন্স করো তাহলে সেটাকে পানিশমেন্ট হবে, সেটা ফাইনও লাগতে পারে, আবার সঙ্গে ক্রিমিনাল টেম্পারি কেসও লাগতে পারে। ঠিক আছে, সেটা যে পরিমাণ ফ্রড করবে, যেভাবে ফ্রড করবে সেই হিসেবে শাস্তি। এবার আমাদের লাস্ট টপিক হচ্ছে ন্যাশনাল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা একটা হচ্ছে কি অটোনোমাস সেলফ রেগুলেটরি বডি, 1998 সালে আসছিল, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের তরফ থেকে। হ্যাঁ,
তো এটা বুঝতেই পারছো যে রিয়েল এস্টেটকে রেগুলেট করছে, আর রেগুলেট করার একটা অথরিটি বসানো আছে, আর নাথিং এলস। তো এই সঙ্গে সঙ্গে আমাদের এই রিয়েল এস্টেট সেক্টর কমপ্লিট হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যাপ্টারও শেষ হয়ে গেল। তো নেক্সট ক্লাস থেকে মানে কাল থেকেই আমি ফুড প্রসেসিং বা ইরিগেশন টপিকটা শুরু করবো, যেটা আমার সুবিধা বলে মনে হয়। ঠিক আছে, সঙ্গে থেকো। এখন কিন্তু মানে বুলেট ট্রেনের মতো আমি এগোচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খুব তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ করে দিচ্ছি। ঠিক আছে, সঙ্গে থেকো। অল দ্য বেস্ট, বাই, ভালো করে পড়ো।